অন্নপূর্ণা যোজনার টাকা আপনি যদি ইতিমধ্যে না পেয়ে থাকেন তাহলে আর হয়তো কোনোদিন পাবেন না, কারণ মূলত 6টা কারণে অন্নপূর্ণার আবেদন রিজেক্ট করা হচ্ছে। এছাড়া যদি এখনো না পেয়ে থাকেন, আপনার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে বা আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাহলে আগস্ট মাস থেকে টাকা ঢোকা শুরু হতে পারে। খবর অনুযায়ী যাদের আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারিতে ছিল 90% মানুষের যে আবেদন ফর্ম সেটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে এবং খুব শীঘ্রই স্ট্যাটাস দেখা চালু করা হবে এবং টাকা ঢোকা শুরু হবে। এছাড়া যারা টাকা পেয়ে গেছেন অলরেডি জুন বা জুলাই মাসে, তারা যদি অযোগ্য প্রমাণিত হন লেটেস্ট যে নিয়ম সেই অনুযায়ী, তাহলে টাকা ফেরত দিতেও হতে পারে। তো কি আপডেট রয়েছে সমস্ত কিছু আলোচনা করছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। বর্তমানে 28 লক্ষ নাম আন্ডার প্রসেস রয়েছে বা আন্ডার ইনকোয়ারিতে রয়েছে। তো 28 লক্ষ আবেদন এখনো ঝুলে আছে। অনেকের স্ট্যাটাস মাসের পর মাস দেখাচ্ছে আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি। অনেকেই বিভ্রান্ত আবেদন আদৌ অনুমোদন হবে কিনা। তো এখানে এই ভিডিওতে মূলত আমরা ছটা আলাদা আলাদা কারণ বলছি, যেই কারণের উপরে বেস করে আপনার আবেদন ফর্মটা বাতিল হতে পারে। আপনি একবার মিলিয়ে নেবেন যে এই 6টা কারণের মধ্যে আপনার যে আবেদন সেটা পড়ছে কিনা। যদি না পারে তাহলে আপনি 99% নিশ্চিত হয়ে যেতে পারেন যে আপনার অন্নপূর্ণার 3000 টাকাটা ঢুকবে। তো চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন, বর্তমানে কড়া ভেরিফিকেশন হচ্ছে। এই কড়া ভেরিফিকেশনের যে মূল কারণ সেটা হচ্ছে প্রকৃত দরিদ্র এবং মধ্যবিত্ত ফ্যামিলির মহিলারাই যাতে 3000 টাকাটা পান সেই দিকে সরকার নজর দিচ্ছে, এবং কোনো ভুল বা ভুয়ো তথ্য দিয়ে আবেদন করলে সে যাতে টাকাটা না পায় তার জন্য এই ভেরিফিকেশন করা হচ্ছে, সেটা নিশ্চিত করার জন্য। লক্ষ্য একটাই, সরকারি তহবিলের অর্থ যাতে অপব্যবহার না হয় সেটা দেখা, প্রকৃত দরিদ্র ও প্রান্তিক মহিলাদের যাতে দ্রুত সুবিধা পৌঁছে দেওয়া হয়, তারা যাতে তাড়াতাড়ি এই সুবিধাটা পান সেটা দেখা, এবং অযোগ্য আবেদনকারীদের তালিকা থেকে সম্পূর্ণ বাদ দেওয়া। তাহলে এই যে ভেরিফিকেশন হচ্ছে, এখানে যোগ্যদের টাকা দেওয়া হবে, অযোগ্যদের বাদ দেওয়া হবে, তার জন্য এত কড়া ভেরিফিকেশন হচ্ছে। ইতিমধ্যে 20 জুলাইতেও অনেক মহিলা তারা কিন্তু 3000 টাকা পেয়েছেন, যারা জুলাই মাসের কিস্তিটা পাননি। এছাড়া বর্তমান পত্রিকার মতো বড় একটা পত্রিকা একটা খবর তারা সংগ্রহ করেছে, যেখানে বলেছে পূর্ব মেদিনীপুর জেলাতে 3 লক্ষ মহিলাদেরকে 3000 টাকা করে দেওয়া হয়েছে জুলাই মাসে, যাদের আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারিতে ছিল। তাহলে ধাপে ধাপে সমস্ত মহিলাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে ভেরিফিকেশন করার পরে, যারা যোগ্য হবেন। তাহলে 6টা ধাপে মোট এই যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। তাহলে 6টা যে ক্যাটাগরি, তার মাধ্যমে আবেদনকারীদের আর্থিক অবস্থা তথ্য যাচাই করছে। এই 6টা ক্যাটাগরির যে কোনো একটাতে পড়লে আবেদন বাতিল হতে পারে। তাহলে এই 6টা ক্যাটাগরি কি কি, চলুন এক এক করে জেনে নিই। প্রথমত যেই ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে সরকারি ও সাংমানিক সংযোগ। যেমনটা কি বলা হয়েছে যে চুক্তিভিত্তিক বা সাংমানিক কর্মী কারা, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার বা প্যারা টিচার, পার্শ্ব শিক্ষক, এদের আবেদন আপাতত হোল্ড করা হয়েছে। এরা কিন্তু টাকাটা পাবেন না জুলাই মাসে, আগস্ট মাসে। পরবর্তীতে এদের টাকা দেওয়া হবে কিনা সেটাও কিন্তু অনিশ্চিত। সরকার যদি মনে করে যে এদের টাকাটা দেওয়া হবে তখন দেওয়া হবে। কিন্তু রিসেন্টলি অঙ্গনওয়াড়ি বা আশা কর্মীদের সম্ভবত 5000 টাকা করে বাড়ানো হয়েছে বেতন। সেক্ষেত্রে তাদের এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাওয়ার জন্য যে বিক্ষোভ, সেটা কিন্তু করাটা উচিত হচ্ছে না। সেক্ষেত্রে এই সমস্ত ক্যাটাগরির কাদের কাদের মিলিয়ে দেখবেন, অঙ্গনওয়াড়ি, আশা কর্মী, সিভিক ভলান্টিয়ার এবং প্যারা টিচার, এদের আবেদন হোল্ড করে রাখা হয়েছে। সরকার বলছে আগে যারা প্রকৃত নিডি, যাদের সত্যি দরকার, তাদেরকে আগে দেওয়া হবে, এবং এই সমস্ত ক্যাটাগরির মহিলাদেরকে এখন দেওয়া হচ্ছে না, বন্ধ রাখা হচ্ছে যতক্ষণ না পরবর্তী নির্দেশ আছে। তাহলে এরা টাকাটা পাচ্ছে না। তাহলে আপনি যদি এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকেন, আপনি টাকাটা পাবেন না, বাতিল। দ্বিতীয়ত সরকারি চাকরিজীবী। সবাই জানেন যে আবেদনকারী নিজে, অনেকে বুঝতে পারছেন না এই অপশনটা, আবেদনকারী নিজে যদি সরকারি চাকরি করেন তাহলে সে তো বাতিল হবেই। তার সঙ্গে পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরিতে নিযুক্ত হন তাহলেও তার আবেদন বাতিল, তাকে টাকা দেওয়া হবে না। এইবার আপনি ফর্ম ফিল আপ করার সময় আপনার যে ফ্যামিলি মেম্বারদের ওই ফর্মে যুক্ত করেছিলেন, ওই ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি কেউ সরকারি চাকরি করে সেও কিন্তু বাদ চলে যাচ্ছে। এবার মূল যে নোটিশ ছিল সেটা 19শে মে প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে আবেদনকারী নিজে সরকারি চাকরি করলে পাবে না, কিন্তু তার পরিবারের কেউ সরকারি চাকরি করলে পাবে না, সেটা ওই নোটিশে মেনশন করা নেই। যার জন্য অনেকে ফর্ম ফিল আপ করার সময় যে সরকারি চাকরিতে কর্মরত তাকেও ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাড করে নিয়েছে, তারা কিন্তু এখন বাদ চলে যাচ্ছে। তাহলে এটাও একটা বিশাল বড় ব্যাপার। দ্বিতীয়ত, যদি কেউ সরকারি পেনশন পায়, আবেদনকারী নিজে, আবার সেই একই নিয়ম লাগু হচ্ছে, আবেদনকারী নিজে যদি পেনশন পান, সরকারি পেনশন, সে টাকা পাবে না। এইটা যে মূল নোটিশ 19শে মে প্রকাশিত হয়েছিল সেখানে বলা ছিল, কিন্তু পরবর্তীতে আরো যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে পরিবারের কেউ সরকারি অবসরকালীন পেনশন, মানে আবেদনকারী নিজে তো বটেই, তার সঙ্গে সে ফর্মে যাদেরকে রেখেছিল তাদের মধ্যে যদি কেউ সরকারি পেনশন পায়, রিটায়ার্ড করার পরে যে পেনশনটা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, সেটা পেলে আবেদনকারী টাকাটা পাচ্ছে না। এবার মনে করুন আবেদনকারী যে শাশুড়ি, সে পেনশন পাচ্ছে কারণ তার শ্বশুর চাকরি করতো, শ্বশুর মারা
মারা গেছে, শ্বশুরের অবর্তমানে তার শাশুড়ি এখন পেনশনটা পাচ্ছে, তাহলে বৌমাটার কি দোষ? সে কেন পাবে না? হতে পারে শাশুড়ি তার যে পেনশনের অ্যামাউন্টটা সেটা দেয় না বৌমাকে বা ছেলেকে, দেখে না, কিন্তু সরকার সেরকম ডিপলি ঢুকে কি ভেরিফিকেশন করবে? সেটাই সব থেকে বড় প্রশ্ন। যে আমার শাশুড়ি সরকারি পেনশন পাচ্ছে, মনে করুন আমি আবেদন করেছি অন্নপূর্ণাতে, আমি একজন মহিলা, আমার শাশুড়ি সে পাচ্ছে সরকারি পেনশন, কিন্তু সে আমাকে দেখে না, যদিও সে আমাদের মধ্যে খায়, কারণ ছেলের দায়িত্ব মাকে দেখা, তাহলে যে বৌমা সে কি দোষ করছে? সে কেন পাবে না? এইটা একটা বড় প্রশ্ন রয়েছে জনগণের মধ্য থেকে। তাহলে এই যে তিনটে ক্যাটাগরি, প্রাথমিক তিনটে ক্যাটাগরি, তারা কিন্তু টাকাটা পাচ্ছেন না। এক হচ্ছে এই সমস্ত ক্যাটাগরি যারা চাকরি করেন তারা পাবেন না, আবেদনকারী নিজে বা তার পরিবারের কেউ সরকারি চাকরিজীবী সরকারি পেনশন পেলে টাকাটা পাচ্ছেন না, ওদেরকে বন্ধ করে রাখা হয়েছে। এবার আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা নিয়ে আপনাদের কি মতামত। দ্বিতীয়ত দেখুন 4 থেকে 6, তাহলে তিনটে কারণ দেখলাম, এবার 4 নম্বর এবং 5 নম্বর 6 নম্বর কারণ দেখি। যে ইনকাম ট্যাক্স, পরিবারের কোনো সদস্য নিয়মিত ইনকাম ট্যাক্স ফাইল করলে, তাহলে এইখানে একটা বড় কনফিউশন ছিল মানুষের মধ্যে। অনেকে টিডিএস ফাইল করে কিন্তু তার ইনকামের মধ্যে পড়ে না, সেক্ষেত্রে সেও ইএস দিয়ে দিয়েছে এবং সে টাকাটা পায়নি, তাহলে সে কি করবে? কারণ ওখানে কোথাও ক্লিয়ারলি বলা ছিল না ব্যাপারটা, ওখানে উল্লেখ ছিল ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেয় কিনা। প্রফেশনাল ট্যাক্স লাগে সম্ভবত চাকরি করলে, তার উপরে যে ট্যাক্স কেটে আসে সেটা। তাহলে চাকরি করলেই প্রফেশনাল ট্যাক্স দিতে হয় এরকমটা না, আরো কিছু প্রফেশনাল ট্যাক্স আছে, ঠিক আছে। এবার আমার যেহেতু ইনকাম ট্যাক্স নিয়ে এক্সপার্টিস নিয়ে আমি বলতে পারবো না, তবে এটা বলতে পারি যে ইনকাম ট্যাক্সের যে স্ল্যাবটা সেটা বলা হয়েছে যে 12 লাখ টাকা বছরে, মানে ইয়ারলি 12 লাখ টাকা ইনকাম করলে তার উপরে ট্যাক্স লাগে। ইনকাম ট্যাক্স মানে ইনকামের উপর ট্যাক্স। এবার অনেকের ইনকাম 12 লাখ নয়, বুঝবেন ভালো করে, অনেকের ইনকাম 12 লাখ নয়, কিন্তু তারা টিডিএস বা আইটিআর এর জন্য সেটা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে, যাতে সেখানে যা টাকা জমা হয় সেটা বছরের শেষে ফেরত আসে। তাহলে ওইটা করলে কিন্তু টাকাটা পাওয়ার জন্য এক হিসাবে আপনি যোগ্য হচ্ছেন, আপনার ইনকাম ট্যাক্স অপশনে নো করতে হতো। কিন্তু অনেকে বুঝতে পারেননি, অনেকে বুঝতে পারছেন টিডিএস দিচ্ছি তার মানে ইনকাম ট্যাক্স ফাইল করছি, তাহলে আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি তার মানে আমি ইয়েস করবো। এবার এই কারণে যারা ভুল করেছেন তাদের যদি সংশোধন না করা হয় তাহলে তাদেরকে কি টাকা দেওয়া হবে? সরকার এই দিকটা কি ভাবছে, সরকারের কি ডিসিশন, তাহলে সেটা একটা বড় প্রশ্ন। তাহলে নিয়ম যেটা সেটা হচ্ছে আবেদনকারী নিজে বা পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স ফাইল করলে সে কিন্তু টাকাটা পাচ্ছে না। দ্বিতীয়ত ব্যবসা ও সম্পত্তি, পরিবারের কারো নামে জিএসটি রেজিস্ট্রেশন থাকলে অথবা একাধিক পাকা বাড়ি নির্দিষ্ট সীমার বেশি জমি থাকলে টাকাটা পাবেন না। এক্ষেত্রে কনফিউশন ছিল যে বলা হয়েছে যে যাদের সম্ভবত 50 ডেসিমেল বা যেটাকে বলা হয় 50 শতক তার বেশি জমি থাকলে টাকাটা পাবেন না। তো এইটা পরবর্তীতে কি করা হয়েছে এক্স্যাক্টলি পরিষ্কার নির্দিষ্ট কোন একটা নিয়মাবলী নেই। সেক্ষেত্রে অনেকে বলছে যে না, জমি বেশি থাকলেও টাকাটা পাবে, আবার জিএসটি থাকলেও টাকাটা পাবে। তো এইটা এখনো পর্যন্ত উজ্জ বা অপরিষ্কার রয়েছে যে কত পরিমাণ জমি থাকলে টাকা পাওয়ার জন্য যোগ্য বা অযোগ্য, বা জিএসটি দিলে যোগ্য বা অযোগ্য কিনা, সেটা একটা ধোঁয়াশার মধ্যে আছে। সেটা পরবর্তীতে আগস্টে টাকা ঢুকলে বোঝা যায়। আচ্ছা, 5 নম্বর যে নিয়মটা, অন্য সরকারি ভাতা বা পেনশন প্রাপক, যে মহিলার ইতিমধ্যেই সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, উদাহরণস্বরূপ বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা অন্যান্য সরকারি মাসিক পেনশন প্রকল্প, এই সুবিধা পাবেন না। তবে বার্ধক্য ভাতা পেতে গেলে 60 বছর বয়স লাগে এবং অন্নপূর্ণার নিয়মই হচ্ছে 25 থেকে 60 বছর। তাহলে যে বার্ধক্য ভাতা পায় সে অন্নপূর্ণার বাইরে এমনিতেও। কিন্তু বিধবা ভাতা, এটা একটা বড় প্রশ্ন, যে অনেকে আছেন যে অল্প বয়সী বিধবা হয়েছে, মানে 60-এর আগেই যে বিধবা হয়েছে, সে কিন্তু বিধবা প্লাস অন্নপূর্ণা দুটো একসঙ্গে পাবে না, যে কোনো একটা পাবে। তো যে মহিলা 60-এর বছর হয়নি, মানে 60 বছরের যার কম বয়স, সে যদি বিধবা হয়ে যান, সে বিধবা ভাতাতে আবেদন করবেন না, সে অন্নপূর্ণাতে করুন, কারণ বিধবা ভাতাতে এই 1500 টাকা করে দেওয়া হবে আর অন্নপূর্ণাতে 3000 টাকা করে। তো এটা একটা নিয়মের মধ্যে পড়ছে। এবার ভালো করে দেখে নেবেন যে কারা যোগ্য হবেন, কারা অযোগ্য হবেন। কারা যোগ্য, প্রকৃত যারা দরিদ্র মধ্যবিত্ত প্রান্তিক পরিবারের মহিলা তারা পাচ্ছেন, অন্য কোনো সরকারি ভাতা পাচ্ছেন না তারা পাবেন, পরিবারের কেউ সরকারি চাকরি করেন না এবং যারা সাধারণ পেশায় নিযুক্ত, যেমন দিন আনা দিন খাওয়া ডেইলি লেবার, এদের যারা রয়েছে তারা কিন্তু এখানে কি হচ্ছে টাকাটা পাবেন যোগ্য। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কথা। দ্বিতীয়ত, সরকারি বেতন বা পেনশন পান তারা পাবেন না টাকাটা, আইটি দিলে পাবেন না, জিএসটি দিলে পাবে কি পাবে না শিওর নই, পাকা বাড়ি বা বেশি জমির মালিক থাকলে পাবেন না অনেকে বলছে, এবার এটা আমি শিওর জানি না, কারণ সরকার বলেছিল প্রথমে যে 3টে বা তার বেশি পাকা রুম আছে কিনা, থাকলে টাকাটা পাবেন না প্রথম দিকে, পরবর্তীতে না এইটার দরকার নেই, এটা থাকলেও আপনি পাবেন। একইভাবে জমি বলা হয়েছিল 50 ডেসিমেল বা তার বেশি জমি থাকলে, সম্ভবত রিজেক্ট করেছিল, পরবর্তীতে তাদেরও অ্যাপ্রুভ করেছে। তো পাকা বাড়ি আর জমি এটা অস্পষ্ট রয়েছে। আর অন্যান্য ভাতা পেলে আপনি এটা পাবেন না, মানে দুটো ভাতা একসঙ্গে পাওয়া যাবে না। তো এই হচ্ছে যোগ্য বা অযোগ্যতার লিস্ট। আচ্ছা, আন্ডার ইনকোয়ারি মানে কি? আপনার আবেদনপত্র বাতিল হয়নি, তাহলে ভালো করে বুঝবেন আন্ডার ইনকোয়ারি মানে ভেরিফিকেশন চলছে, আপনার জমা দেওয়া তথ্য নথি বর্তমানে ব্লক বা পঞ্চায়েত স্তরে খতিয়ে দেখা হচ্ছে। আন্ডার ইনকোয়ারি মানে বাতিল নয়, আশা করি বুঝে গেছেন, কারণ এখানে ভেরিফিকেশন হচ্ছে। কাউকে এখানে কল করে ভেরিফিকেশন করেছে, কারো অফিস বিডিও অফিস বা আশা কর্মীরা ডিরেক্টলি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করেছে, কাউকে আবার অফিসে ডেকে ভেরিফিকেশন করেছে। ভেরিফিকেশনে যদি ভুল সংশোধন করে নেন, সঠিক তথ্য দেন, আপনাকে অনুমোদন করবে এবং টাকা পেয়ে যাবেন। এক্ষেত্রে মনে রাখবেন যে সবার বেশিরভাগ
যারা টাকা পায়নি 90% সেরকম যাদের আন্ডার ইনকোয়ারিতে ছিল নাম, তাদের মধ্যে বেশিরভাগ লোকজনকে এখানে অ্যাপ্রুভাল করে দিয়েছে। এখনো পর্যন্ত আপনারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না, তার একটাই কারণ সরকার এখনো স্ট্যাটাস দেখার অপশন চালু করেনি সাধারণ মানুষদের জন্য, কিন্তু ভেতরে ভেতরে ইনকোয়ারি অফিসার যারা তারা সম্ভবত দেখতে পাচ্ছে, তো খুব শীঘ্রই দেখা যাবে। তাহলে যাচাই প্রক্রিয়া কবে শেষ হবে? মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন যে নতুন আবেদন 3 মাস চলবে। তো 3 মাস নতুন আবেদন চললে লাস্ট ডেট হচ্ছে 30শে আগস্ট। 30শে আগস্ট পর্যন্ত নতুন আবেদন জমা নেওয়া হবে এবং ফর্ম ফিল আপ বা ভেরিফিকেশন চলবে। তাহলে সরকারি তথ্য অনুযায়ী আগামী 30শে আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন প্রক্রিয়া এবং নতুন আবেদন জমা নেওয়া চলবে। এই সময়ের মধ্যে সমস্ত আবেদন পুনরায় যাচাই করে যোগ্য আবেদনকারীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করার কাজ চলছে। তাহলে যারা এই জুলাই মাসে পাননি তারা সম্ভবত আগস্টের প্রথম দিকে পেয়ে যাবেন। এছাড়া এরকমটাও শোনা যাচ্ছে যে যারা মিথ্যে তথ্য দিয়ে, ভুয়ো তথ্য দিয়ে আবেদন করেছেন এবং টাকা পেয়েছেন 3,000 টাকা ইতিমধ্যে জুলাই মাসে বা জুন মাসে, তাদের টাকাটা ফেরত দেওয়া হতে তাদের ফেরত দিতে হতে পারে, এরকমটা খবর শোনা যাচ্ছে। এবার দেখা যাক সরকার কি ঘোষণা করে, এখন অফিসিয়াল কোনো ঘোষণা নেই। তাহলে আপনি বর্তমানে কি করবেন? প্রথমত আতঙ্কিত হবেন না, আপনার আন্ডার ইনকোয়ারি থাক, পেন্ডিং থাক, এই স্ট্যাটাস দেখে ঘাবড়ানোর কিছু নেই, কোনো ভুয়ো খবরে কান দেবেন না। নথি মিলিয়ে দেখবেন, যে সমস্ত জমা দেওয়া নথি আপনি যেমন আধার, ব্যাংক ডিটেল সঠিক আছে কিনা একবার দেখে নিন। প্রয়োজনে স্থানীয় ব্লক পঞ্চায়েত বা সংশ্লিষ্ট সরকারি অফিসে যোগাযোগ করুন। ভরসা রাখবেন শুধুমাত্র সরকারি ঘোষণার উপরেই, পরবর্তী কিস্তির টাকা খুব শীঘ্রই ছাড়া হবে। এই তথ্যগুলো বর্তমান রিপোর্টের ভিত্তিতে আমরা তৈরি করেছি, ঠিক আছে? তাহলে এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে দেখতে পেলেন সমস্ত কিছুই জেনুইন এবং সঠিক তথ্য। খুব শীঘ্রই টাকা ছাড়ার কাজ শুরু হবে এবং অনেকে ইতিমধ্যে টাকা পেতে শুরু করেছেন ধাপে ধাপে। তাহলে হতাশ হবেন না, যদি সমস্ত কিছু সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেন এবং আপনি নিয়মের মধ্যে পড়েন, যোগ্য হন, তাহলে আপনিও অন্নপূর্ণা যোজনার টাকাটা মাসে মাসে পেতে থাকবেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান, আর ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।